স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো এমন একটা মেগা প্রকল্প নিয়ে যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং আলোচিত কর্মযোগ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একদিকে এই প্রকল্পের যেমন রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা, ঠিক তেমনি এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু বিশাল ঝুঁকি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি এবং দেখি এই প্রকল্পের পাল্লার দুই দিকে আসলে কি রয়েছে। পুরো বিষয়টাকে পরিষ্কারভাবে বুঝতে আজ আমরা রূপপুরের ইতিহাস, এর আধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক সুবিধা আর এর পেছনের আর্থিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকিগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সাথে থাকছে নিরাপত্তা আর ভবিষ্যৎ বিদ্যুৎ গ্রিডের চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণ। তো শুরুতেই চলুন ফিরে তাকাই রূপপুরের দীর্ঘ ঐতিহাসিক যাত্রার দিকে। কিভাবে আমরা আজ বিশ্বের পারমাণবিক ক্লাবের দোরগোড়ায় এসে দাঁড়ালাম। ভাবলে অবাক হতে হয়, এই প্রকল্পের প্রথম বীজ বোনা হয়েছিল সেই ১৯৬১ সালে, মানে পাকিস্তান আমলেই এর প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর কিন্তু কয়েক দশক পুরো বিষয়টা একেবারে থমকে ছিল। তারপর দীর্ঘ অপেক্ষার পর ২০১১ সালে রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে এই উদ্যোগ আবার প্রাণ ফিরে পায়। ২০১৭ সালে শুরু হয় মূল নির্মাণ কাজ, আর এই তো ২০২৪ সালে আমরা দেখলাম এর নিউক্লিয়ার ফুয়েল লোডিং বা পারমাণবিক জ্বালানি হস্তান্তরের সেই ঐতিহাসিক মুহূর্ত। সামনের এই বিশাল কর্মযজ্ঞের দিকে একটু তাকান। পাবনায় নির্মাণাধীন এই স্থাপনার বিশালত্ব আসলে কল্পনা করাও কঠিন। এটি শুধু দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই নয়, ১,১৪,০০০ কোটি টাকারও বেশি বাজেটের এই প্রজেক্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আর জটিল এক অবকাঠামো। কোভিড মহামারী বা বৈশ্বিক নানা সংকট সবকিছু সামলে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই এই বিশাল প্রজেক্ট কিন্তু ঠিকই এগিয়ে চলেছে। ইতিহাস তো জানলাম, এবার চলুন এর পেছনের জটিল প্রযুক্তি আর পারমাণবিক জ্বালানির বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এখানে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার রোসাটমের তৈরি অত্যাধুনিক দুটি VVER-1200 রিয়্যাক্টর। এটি মূলত থার্ড জেনারেশন প্লাস বা তৃতীয় প্রজন্মের একটি প্রযুক্তি। সারা বিশ্বে এই রিয়্যাক্টরের কড়া নিরাপত্তা ব্যবস্থা আর বিপুল বিদ্যুৎ উৎপাদনের জন্য দারুণ সমাদৃত। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করলে এই কেন্দ্রটি অনায়াসেই ৬০ থেকে শুরু করে ৮০ বা এমনকি ৯০ বছর পর্যন্ত একটানা সেবা দিতে পারবে। আর এর জ্বালানি তৈরির প্রক্রিয়াটা শুনলে আপনি সত্যি অবাক হবেন। প্রথমে ইউরেনিয়াম অক্সাইড দিয়ে ছোট ছোট ট্যাবলেটের মতো দানা তৈরি করা হয়, যাকে বলে প্যালেট। এগুলোর ব্যাস মাত্র ৮ থেকে ১৫ মিলিমিটার, অথচ এর ভেতরে লুকিয়ে আছে বিপুল শক্তি। এরপর এরকম অসংখ্য প্যালেট প্রায় ৪ মিটার লম্বা একটা ধাতব নলের ভেতর পরপর সাজিয়ে তৈরি হয় এক একটা জ্বালানি রড। রূপপুরের জন্য এরকম ৩১২টি রড একসাথে মেধে তৈরি করা হয় একটি জ্বালানি বান্ডিল। চুল্লির কেন্দ্রে এরকম ১৬৩টি বান্ডিল বসালে রিয়্যাক্টর পুরোপুরি চালু, আর একবারই জ্বালানি লোড করলে প্রায় ১৮ মাস পর্যন্ত টানা একেবারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া সম্ভব। প্রযুক্তিগত ভিত্তি তো বোঝা গেল, এবার চলুন পাল্লার একদিক একটু ভারী করি, মানে এর বিশাল অর্থনৈতিক এবং পরিবেশগত সুবিধাগুলো নিয়ে কথা বলি। সব মিলিয়ে রূপপুরের দুটি ইউনিট থেকে আমরা পাব মোট ২,৪০০ মেগাওয়াট নিরবিচ্ছিন্ন বেজলোড বিদ্যুৎ। বাণিজ্যিকভাবে যখন এটি পুরোপুরি চালু হবে, তখন দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০% একাই মেটাতে সক্ষম হবে এই কেন্দ্রটি। এর মানেটা আসলে কি? মানে হল দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, এর ফলে লোডশেডিংয়ের মতো মারাত্মক সমস্যা অনেক কমে আসবে, যা বর্তমানে আমাদের জিডিপির প্রায় ১% গিলে খাচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হিসাব অনুযায়ী এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের উৎপাদন খাতে ১৫% পর্যন্ত প্রবৃদ্ধি আনতে পারে। ভাবা যায়। পাশাপাশি আমদানি নির্ভর গ্যাস বা কয়লার ওপর আমাদের চাপ কমবে, প্রযুক্তিগত জ্ঞান বাড়বে, আর শিল্প খাতে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। পরিবেশের দিকটাও কিন্তু ফেলনা নয়। গবেষণায় দেখা যায় প্রচলিত জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় রূপপুর পারমাণবিক কেন্দ্র কার্বন ডাই অক্সাইড নিঃসরণ প্রায় ৯৮% পর্যন্ত কমিয়ে আনবে। সালফার আর নাইট্রোজেন অক্সাইডের নির্গমন তো একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এমন টেকসই জ্বালানি আসলেই দারুণ একটা হাতিয়ার। কিন্তু মুদ্রার তো উল্টো পিঠও আছে, তাই না? পরিচ্ছন্ন জ্বালানি আর অর্থনীতির এত সব চমকপ্রদ সম্ভাবনার পেছনে লুকানো ঝুঁকিগুলো আসলে কি? চলুন পাল্লার অন্য দিকটা এবার একটু মেপে দেখি। আর্থিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকি এই মেগা প্রকল্পের খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যা নিয়ে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করাটা ভীষণ জরুরি। শুরুতেই খরচের ধাক্কাটা একটু খেয়াল করুন। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে $১২.65 বিলিয়ন, মানে প্রায় ১,১৪,০০০ কোটি টাকা। দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এটি।
এত বিশাল অঙ্কের বিনিয়োগ এবং এর আর্থিক ব্যবস্থাপনার বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর্থিক দায়বদ্ধতার হিসাবটা একটু ভেঙে বলি। এই বিপুল খরচের প্রায় ৯০% কিন্তু আমরা রাশিয়ার কাছ থেকে ঋণ হিসেবে পাচ্ছি। ১০ বছরের গ্রেস পিরিয়ড শেষে ২০২৭ সালের মার্চ মাস থেকে বাংলাদেশকে এই ঋণের কিস্তি শোধ করা শুরু করতে হবে। আর জানেন কিস্তির পরিমাণ কত? বছরে প্রায় $৫৬৫ মিলিয়ন। দীর্ঘমেয়াদে এই বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করা আমাদের সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক টেকসইতার জন্য নিশ্চিতভাবেই একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি বিশেষজ্ঞদের মতে এই ঋণের বাইরেও একটা বড় কৌশলগত ঝুঁকি আছে। সেটা হলো ভূ-রাজনৈতিক নির্ভরতা। জ্বালানি সরবরাহ, মেইনটেন্যান্স এবং প্রযুক্তির জন্য আমাদের দীর্ঘমেয়াদে রাশিয়ার রুসাটমের ওপর নির্ভর করতে হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রাশিয়ার সাথে এই দীর্ঘমেয়াদী সম্পৃক্ততা অত্যন্ত সাবধানে সামলাতে হবে। কোনোভাবে যেন আমরা দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে বা ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে পড়ে না যাই, সেদিকে কড়া নজর রাখাটা একেবারে মাস্ট। আর্থিক দিক থেকে সরে এসে এবার আসি এমন একটা বিষয় যা পারমাণবিক বিদ্যুৎ নিয়ে কথা বললেই সবার আগে মাথায় আসে তেজস্ক্রিয়তা, নিরাপত্তা আর বর্জ্য ব্যবস্থাপনা। চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনা যেন কোনোভাবেই না ঘটে, সেজন্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে VVAR 1200 রিয়্যাক্টরে 5 লেয়ার্স অব ডিফেন্স বা 5 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে আছে কোর ক্যাচার এবং ৭,০০০-এর বেশি স্বয়ংক্রিয় ইন্টারলক। ধরুন কোনো জরুরি অবস্থা তৈরি হলো, এই স্বয়ংক্রিয় সিস্টেমগুলো কোনো মানুষের সাহায্য বা বিদ্যুৎ ছাড়াই রিয়্যাক্টরকে সম্পূর্ণ নিরাপদে বন্ধ করে দিতে আর ঠান্ডা রাখতে সক্ষম। মানে সুরক্ষার দিক থেকে কোনো ছাড় দেওয়া হয়নি। এত সব অত্যাধুনিক নিরাপত্তা থাকার পরও একটা বড় দুশ্চিন্তার জায়গা কিন্তু থেকেই যায়, আর সেটা হলো তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা। এই ব্যবহৃত জ্বালানি এবং বর্জ্যগুলো দীর্ঘমেয়াদে নিরাপদে সংরক্ষণ করা পরিবেশের জন্য একটা বেশ বড় চ্যালেঞ্জ, যা নিয়ে জনমনেও কিন্তু কিছুটা ভীতি কাজ করে। এই ঝুঁকিগুলো এড়াতে এবং মানুষের আস্থা ধরে রাখতে পুরো প্রকল্পের শতভাগ স্বচ্ছতা আর আন্তর্জাতিক প্রোটোকল মেনে চলাটা সত্যিই অপরিহার্য। পরিশেষে চলুন দেখি রূপপুর প্রকল্পের সফল বাস্তবায়ন আমাদের সামগ্রিক বিদ্যুৎ খাতের ভবিষ্যতের জন্য আসলে কী অর্থ বহন করছে। দেখুন, শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই তো হলো না। 2.4 গিগাওয়াটের মতো বিপুল পরিমাণ বেস লোড বিদ্যুৎ নিরাপদে জাতীয় গ্রিডে যোগ করা কিন্তু আরেক বিশাল কর্মযোগ্য। এর জন্য আমাদের সঞ্চালন লাইন বা ট্রান্সমিশন লাইনের ব্যাপক আধুনিকায়ন দরকার, যাতে গ্রিডের ফ্রিকোয়েন্সি একদম স্থিতিশীল থাকে এবং কোনো কারণে সিস্টেম ব্ল্যাকআউটের মতো কোনো বিপর্যয় না ঘটে। জ্বালানি বিশেষজ্ঞরা বারবার একটা কথাই বলছেন, পারমাণবিক বিদ্যুতের এই যুগে প্রবেশ করার জন্য শুধু প্রযুক্তি থাকলেই চলবে না। এর জন্য ভীষণ কড়া রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, একেবারে স্বচ্ছ আর্থিক তদারকি আর খুব দক্ষ জনবল তৈরি করা দরকার। এই দীর্ঘমেয়াদী মেগা প্রকল্পের চূড়ান্ত সাফল্য আসলে নির্ভর করছে সঠিক ব্যয় নিয়ন্ত্রণ এবং নিখুঁত প্রকল্প ব্যবস্থাপনার ওপরই। আজ আমরা জ্বালানি খাতের এক যুগান্তকারী সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। একদিকে নেট জিরো কার্বন নিঃসরণ এবং শিল্পায়নের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুতের বিরাট সম্ভাবনা, আর অন্যদিকে কয়েক প্রজন্ম ধরে চলতে থাকা বিশাল আর্থিক আর ভূরাজনৈতিক দায়বদ্ধতা। তো আপনার কি মনে হয়, রূপপুরের এই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক আর পরিবেশগত সুবিধাগুলো কি শেষ পর্যন্ত এর বিশাল ঝুঁকিগুলোকে ঝাঁপিয়ে যেতে পারবে? এই প্রশ্নের উত্তরই কিন্তু নির্ধারণ করবে আমাদের জ্বালানির ভবিষ্যৎ। আজকের এই বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।